কার্লো আনচেলত্তি নেইমারকে এই ম্যাচে কেন নামায়নি জাপানের বিপক্ষে? নেইমার নামলে আদৌ ম্যাচটা কি বের করা যেত, নাকি কার্লো আনচেলত্তির মাস্টারমাইন্ডই এই ম্যাচটার জয় এনে দিয়েছে? সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। অনেকেরই প্রশ্ন, নেইমারকে যখন জগিং করতে দেখা গেল, নেইমার সম্ভবত নেমে পড়বেন, কার্লো আনচেলত্তি নেইমারের উপরেই ভরসা করবেন, সবাই সেই জিনিসটাই কল্পনা করে ফেলেছে। কিন্তু হুট করেই কি হয়ে গেল? নেইমার প্র্যাকটিস করছিলেন মাঠের সাইডে, সেই নেইমারকে পুরো ম্যাচেই আর কার্লো আনচেলত্তি নামায়নি। ম্যাচের পরে কার্লো আনচেলত্তি নিজেও সেই কথাটাই বলেছেন। নেইমারের সঙ্গে কার্লো আনচেলত্তি কথা বলেছিলেন ম্যাচ চলাকালীন সময়। যদি ব্রাজিল এই ম্যাচে লিডে ফিরতে না পারতো, যদি সমতায় ফিরতে না পারতো, তাহলে ওই সময়টাতেই নেইমারকে নামিয়ে দিতেন। কিন্তু যখন সমতায় ফিরে আসে, তখন নেইমারকে প্রস্তুত করা হয় এক্সট্রা টাইমের জন্য। কেননা এই ম্যাচ যখন নকআউট পর্ব এবং এক্সট্রা টাইমে যাবে আরও 30 মিনিট, 120 মিনিটের খেলা, তখন নেইমারকে এত আগে নামিয়ে দেওয়াটা নেইমারের জন্য যতটা প্রেশার, দলের জন্য তার চেয়ে অনেক বেশি প্রেশার ছিল। কেননা শেষ ম্যাচে নেইমার খেলেছেন মাত্র 13 মিনিট। সেই 13 মিনিটের পারফরমেন্স, 3টা চান্স ক্রিয়েটেড। তবে জাপান দলটা আসলেই অনেক আলাদা, জায়ান্ট কিলিং দল। এই দলটার বিপক্ষে নেইমার, ওই প্লেয়াররা যে বলছিল, জাপানের প্লেয়াররা বলছিলেন নেইমার আগের নেইমার নেই, এই নেইমার আলাদা, ব্রাজিলও আগের ব্রাজিল নেই। কথাগুলো অনেকের কাছে তেতো মনে হয়, কিন্তু এই কথাগুলোই কিন্তু বাস্তব। শুধুমাত্র কার্লো আনচেলত্তির কারণেই এই দলটা এই পর্যন্ত এসেছে এই বিশ্বকাপে এবং এই পারফরমেন্সটা দিচ্ছে। নয়তোবা এই ব্রাজিল আসলেই জাপানের বিপক্ষে হেরেই বিদায় নিত। আচ্ছা, এখন ওই টেকনিক্যাল আলোচনাটা একটু করা যাক। নেইমারকে কেন নামায়নি কার্লো আনচেলত্তি? হাফ টাইমের পরেই কার্লো আনচেলত্তি তার টেকনিক্যাল পরিবর্তনটা করে ফেলেন। এনরিককে মাঠে নামানোটাই সেই জায়গায় প্রমাণ করে কার্লো আনচেলত্তির পরিবর্তনটা কোন জায়গায়। ফিজিক্যাল ফিটনেসের জায়গায় এনরিক যখন অনেক এগিয়ে, এবং ম্যাথিউস কুনহা এনরিকের খেলার ধরন অনেকটাই আলাদা। যেখানে অ্যাটাকে ঠিকই সেই জায়গাটা প্রমাণ দিয়েছেন এনরিক, বল লুজ করেনি একটি অ্যাটাকেও। ফাইনাল থার্ড পর্যন্ত অ্যাটলিস্ট শট নিয়েছেন, অথবা বলটাকে তিনি পাস দিয়েছেন, ডিফেন্ডারকে বিট করেছেন। এই জায়গায় এনরিক এবং এনরিক এই জায়গাটাতেই এগিয়ে। এবং কার্লোর আরেকটা সাব, আরও বেশি ইন্টেলিজেন্স এই জায়গায়। লুকাস পাকেতা একেবারেই নিষ্ক্রিয় এই ম্যাচে, সেই জায়গায় মার্টিনেলিকে তিনি নামিয়ে দিলেন, এবং শেষমেশ মার্টিনেলি যা করে দেখিয়েছেন, কার্লো আনচেলত্তির ওই যে মাস্টার মাইন্ড গেম, সেটা আরও বেশি স্পষ্ট এই ম্যাচে। এবং প্রথম হাফের চেয়ে দ্বিতীয় হাফে ব্রাজিল কোন জায়গায় এগিয়ে গেল, সেই টেকনিক্যালি পরিবর্তনটাই মূলত কার্লো আনচেলত্তিকে এই ম্যাচে কামব্যাকটা করিয়ে দিলেন। এবং কামব্যাক কার্লো আনচেলত্তির ব্লেডে সেই জিনিসটা আরও একবার প্রমাণ দেখিয়ে দিলেন। ভুরু কুঁচকেও তিনি যে একটা ম্যাচ বদলে দিতে পারেন, ম্যাচের ফলাফল বদলে দিতে পারেন। ওই যে এক গোলে পিছিয়ে পড়ে কার্লো আনচেলত্তি যে ভুরুটা উচকে দিলেন, সেখানেই এই কামব্যাক এবং ব্রাজিলের জয়। প্রথম হাফের ব্রাজিল যেই প্লেয়িং স্টাইল, সেকেন্ড হাফের প্লেয়িং স্টাইল দুটাই অনেক বেশি আলাদা ছিল। সেকেন্ড হাফে ব্রাজিল দুই সাইড দিয়েই অনেক বেশি ক্রস চালিয়েছে। ভিনি, রায়ান কিংবা গাব্রিয়েল ম্যাগালেস, যেখান থেকে গাব্রিয়েলের অ্যাসিস্টে ক্যাসিমিরো স্কোরও করেন, এবং গাব্রিয়েল ম্যাগালেসের আরও একটা ক্রস থেকে স্কোরটা ফাইনালি এসে যাবে ঠিক সেই মুহূর্তে গোল লাইন ক্লিয়ারেন্স, এবং ক্যাসিমিরো আরও একটা স্কোর পেয়ে যেতেন। যদিও ভিনিসিয়াসের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেও একটা স্কোর আসতো, বার পোস্টে লেগে সেই গোলটা মিস হয়ে যায়। তবে জাপান যেভাবে লো ব্লকে খেলছিল, পুরো টিমটাই যেন ডিফেন্স করছিল ব্রাজিলকে পুরো ম্যাচে। তারা ওই কাউন্টার অ্যাটাকে, তারা ট্রানজিশনাল কাউন্টার অ্যাটাকে ওই স্কোরটা পাওয়ার পর থেকেই তারা সম্ভবত সিদ্ধান্ত নিয়ে নেয় ব্রাজিলকে আটকে রাখবে। জাপান সেই কাজটা করতে গিয়েই ব্যর্থ হলেন, এবং আনচেলত্তির মাস্টারমাইন্ড এখানেই কাজে লাগলো। প্রথম হাফে ব্রাজিলের অ্যাটাকিং স্টাইলটা পুরো বদলে ফেললেন কার্লো আনচেলত্তি দ্বিতীয় হাফে, এবং ওই যে ক্রস থেকেই জাপানের ফুটবলারদের হাইটের যেই ঘাটতি, সেই ঘাটতির জায়গায় অ্যাটাক করলেন কার্লো আনচেলত্তি, এবং সেখানেই অ্যাডভান্টেজ স্কোরও কিন্তু সেখান থেকেই আসলো। আর মিডফিল্ডে ব্রাজিলের তো প্রাণ, ইতিমধ্যেই 4টি অ্যাসিস্ট, সম্ভবত গোল্ডেন বলের দাবিদার যদি ব্রাজিল সেমি পর্যন্ত যায় এই ব্রুনো গিমারেস। মূলত নেইমারকে এই কারণেই নামাতে পারেনি, নামানো হয়নি কার্লো আনচেলত্তির টেকনিক্যাল জায়গায়।
যেখানে সবাই ভাবছিলেন নেইমারই শেষ ভরসা, নেইমারই এই ম্যাচের সমাধান। কার্লো আনচেলত্তি সেখানে দেখিয়ে দিলেন টেকনিকই হচ্ছে আসল কারিগর একটা ম্যাচের রেজাল্ট বদলে দিতে। 19 সালের পর থেকে যে জাপান ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে পরাজয় বরণ করেনি, কার্লো আনচেলত্তি ঠিক সেই জায়গাটাতেই অ্যাটাক করলেন। হাফ টাইমের আগের ব্রাজিল লাতিন ফুটবলের স্টাইলে অ্যাটাক করছিল, হাফ টাইমের পরে সেই ইউরোপিয়ান স্টাইলে অ্যাটাক করেই জাপানের বিপক্ষে সেই স্কোরটা কার্লো আনচেলত্তি এনে দেন এবং জয়টাও নিশ্চিত হয়। ব্রাজিল এবং কার্লো আনচেলত্তি এই ম্যাচে নেইমারকে এ কারণেই নামায়নি, টেকনিক্যাল জায়গা থেকেই নেইমারকে নামানো হয়নি। অনেকে হয়তো বা বলতে পারেন নেইমারকে এই বিশ্বকাপে নেওয়া হয়েছে কি মিডিয়ার চাপে পড়ে, ভক্তদের চাপে পড়েই, নাকি আদৌ নেইমার ফিট রয়েছেন? নেইমার আসলে 100% ফিট রয়েছেন। এই ম্যাচে ঠিকই নামতেন, কার্লো আনচেলত্তি তাকে ধীরে ধীরে ম্যাচের জন্য প্রস্তুত করছেন। তবে এই ম্যাচের এই টেকনিক্যাল জায়গা থেকেই কার্লো আনচেলত্তি নেইমারকে নামায়নি। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার কি কোনো ভিন্ন মত, এখানে ভিন্ন কিছু দেখছেন কিনা?